ক্লাস নাইনের সকল শিক্ষার্থী বন্ধুদের আরও একবার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তোমাদের পাঠ্য ধীবর বৃত্তান্ত এই নাট্যাংশটি আজকে প্রতিটি লাইন ধরে আলোচনা করা হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক দিতে ভুলো না। তো তোমাদের বলবো, নাট্যাংশটি লিখেছেন বা তোমাদের পাঠ্য যে নাট্যাংশটি রয়েছে তা কালিদাসের লেখা। তো কালিদাসের সম্পর্কে জনশ্রুতি শোনা যায় তিনি এতই মূর্খ ছিলেন যে যে গাছের ডালে বসতেন সেই ডালটাই কাটতেন। পরবর্তীকালে মা দেবী সরস্বতীর ইচ্ছায় এবং আশীর্বাদে তিনি জ্ঞানী এবং পণ্ডিত হন এবং তার ফলশ্রুতিস্বরূপ তিনি সংস্কৃত ভাষায় অনেকগুলো নাটক এবং কাব্য লিখেছিলেন। এমনকি তার নাটকগুলো এতই বিখ্যাত তাই তিনি সংস্কৃত নাট্য সাহিত্যে উল্লেখযোগ্য হয়ে রয়েছেন। তার লেখা বিখ্যাত একটি নাটক হলো অভিজ্ঞান শকুন্তলম। এই অভিজ্ঞান শকুন্তলম নাটকটি 7টি অঙ্কে রচিত। তো তার মধ্যে ষষ্ঠ বা 6 নম্বর অঙ্ক থেকে তোমাদের এই ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে। তাহলে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের 6 নম্বর অঙ্ক থেকে। তো তোমাদের জানাবো, মূল নাটকটি কিন্তু সংস্কৃত ভাষায় লেখা ছিল, কিন্তু বাংলা ভাষায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। তোমাদের পাঠ্য এই নাট্যাংশের শেষে রয়েছে। যাই হোক, যেহেতু এটি একটি নাটকের অংশ তাই তার পূর্ব কাহিনী এখানে উল্লেখ করা হয়েছে। তারপর এখানে মূল যে অংশটি জানানো হয়েছে বা কাহিনীটি বলা হয়েছে তা দেয়া হয়েছে। তো এক্ষেত্রে নামটি রয়েছে ধীবর বৃত্তান্ত। ধীবর আমরা তাকেই বলবো যিনি জেলে বা যে মাছ ধরে সংসার বা জীবিকা নির্বাহ করেন বা সংসার চালা। বৃত্তান্ত বলতে কাহিনী। এখানে এক জেলে বা ধীবরের কাহিনীকে বা কাহিনীটি পরিবেশিত করা হয়েছে বা বলা হয়েছে। তো আগে নাট্যাংশের এই অংশটি পড়ার আগে মূল নাটকের পূর্ব কাহিনীটি এখানে উল্লেখ রয়েছে, সেটি আমাদের জেনে নিতে হবে। তো মহর্ষি কর্ণের তপবনে তাঁর অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন, কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্বদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। তো এই ক্ষেত্রে বলে দেই, শকুন্তলার পিতা ছিলেন মহর্ষি কর্ণ। তিনি তীর্থ ভ্রমণের জন্য চলে গিয়েছিলেন। তখন শকুন্তলার ওই তপবনের সমস্ত দায়িত্ব দেয়া ছিল শকুন্তলাকে। আর তপবন হলো যেখানে বা যে বনে ঋষিরা আশ্রম রয়েছে এবং ঋষিরা তপস্যা করেন, সেই তপবনে মহর্ষি কর্ণ ছিলেন না এবং তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। রাজা দুষ্মন্ত হস্তিনাপুরের রাজা, তিনি মৃগয়া বা পশু শিকারের জন্য এই তপবনে এসেছিলেন এবং তখনই শকুন্তলাকে বিয়ে করেন এবং বিয়ে করার কিছুদিন পর তিনি রাজধানীতে ফিরে যান এবং বলে গিয়েছিলেন যে কিছুদিন পর শকুন্তলাকে তিনি নিয়ে যাবেন রাজধানীতে। তো এরপর তিনি যা চলে গিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় অর্থাৎ কিছু সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও শকুন্তলাকে নিতে তিনি আসেননি, কিংবা কোনো দূত বা সংবাদদাতা কোনো তপবনে এলো না। সেই জন্য স্বামীর চিন্তায় শকুন্তলা যখন খুবই চিন্তিত, ঠিক সেই সময় তপবনে এসেছিলেন ঋষি দুর্বাসা। তো পৌরাণিক মতানুযায়ী ঋষি দুর্বাসা খুব রাগী ঋষি ছিলেন এবং শকুন্তলা স্বামীর চিন্তায় অন্নমনা অর্থাৎ অন্যমনস্ক বা এতই আনমনা ছিলেন যে সেখানে অর্থাৎ তপবনে যে ঋষি দুর্বাসা এসেছিলেন তিনি বুঝতে পারেননি। সেই জন্য ঋষিকে আপ্যায়িত বা আপ্যায়ন করা হয়নি, সেই জন্য তিনি অপমান বোধ করলেন এবং শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় অর্থাৎ শকুন্তলা যে দুষ্মন্তের চিন্তা করছে সেই ব্যক্তি অর্থাৎ দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে যাবে। তো এই কথাটা বা এই অভিশাপটাও শকুন্তলা বুঝতে পারেনি বা শুনতে পারেননি। তো ঠিক সেই সময় শকুন্তলার এক সখী ছিল প্রিয়ঙ্বদা, এবং যিনি প্রিয় কথা বলতে পারেন, সেই সুন্দর মিষ্টি প্রিয় কথাগুলো বলে ঋষি দুর্বাসার কাছ থেকে তিনি ঋষির অভিশাপের প্রভাবটা একটু কমিয়ে নিয়েছিলেন। তাই বলা হচ্ছে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। ঋষি দুর্বাসা প্রিয়ঙ্বদার কথানুযায়ী বলেছিলেন বাধ্য হয়ে যে ঋষিবাক্য কখনোই ফেরানো সম্ভব নয়, তবে যদি কোনো নিদর্শন বা চিহ্ন যদি দুষ্মন্তকে দেখানো যায় তবেই
অভিশাপের প্রভাব দূর হয়ে যাবে, অর্থাৎ তখনই দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারবেন। তো এরপর দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতে স্মারক চিহ্ন। এক্ষেত্রে মনে রাখো, সখীরা বলা হয়েছে দুষ্মন্তের দুই সখী ছিলেন, একজন হচ্ছে প্রিয়ঙ্বদা, তোমাদের পাঠ্য বইতে রয়েছে, অন্যজন অনুসূয়া। এইটা তোমরা মনে রাখো, তোমাদের পাঠ্য বইতে কোথাও নেই। এরপর বলা হয়েছে যে সখীরা মনে করলেন, অর্থাৎ শকুন্তলা যখন রাজধানীতে ফিরে গিয়েছিলেন ঠিক তার পূর্বে শকুন্তলাকে একটি আংটি দিয়েছিলেন এবং তার হাতে পরিয়ে দিয়ে গিয়েছিলেন। তখন যখন ঋষি বললেন যে কোনো নিদর্শন বা চিহ্ন দেখাতে পারলে তখনই সাপের প্রভাব দূর হয়ে যাবে, তখনই অনুসূয়া প্রিয়ঙ্বদা ভাবলেন যে শকুন্তলাকে যে আংটিটি দিয়েছিলেন সেটাই পরবর্তীকালের স্মারক চিহ্ন, বা যেটি দেখলে শকুন্তলাকে দুষ্মন্তের মনে পড়বে, সেটাই তারা ভাবলেন। এরপর কি বলছে না, মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। এদিকে পথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। তো মহর্ষি কর্ণ, যিনি তপবনে ছিলেন না, তিনি এরপরে তীর্থ থেকে ফিরে এসেছিলেন এবং শকুন্তলাকে তার স্বামী গৃহে অর্থাৎ দুষ্মন্তের যে রাজধানী হস্তিনাপুরে সেখানে বা প্রতিগৃহে পাঠানোর আয়োজন বা ব্যবস্থা করলেন। এবং দুষ্মন্তের সমীপে উপস্থিত বা দুষ্মন্তের সমীপ বলতে কাছে যখন শকুন্তলা উপস্থিত হলেন তখন শকুন্তলাকে চিনতে পারলেন না, কারণ যে অভিশাপ ছিল দুর্বাসার। তাই কারণ কোনো নিদর্শনে দেখাতে পারেননি, এই কারণে যে শচীতীর্থে অর্থাৎ পথে শচীতীর্থ নামক এক ঘাটে বা যেখানে শকুন্তলা স্নান করেছিলেন সেখানে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে রাজার দেওয়া সেই আংটিটি খুলে পড়ে গেছে। এবং সেই জন্য যেহেতু শকুন্তলা রাজসভায় সেই আংটিটিও দেখাতে পারেননি এবং শকুন্তলাকে চিনতেও পারেনি রাজা দুষ্মন্ত, তাই তাকে অপমান করা হয় রাজসভায়। এরপর সেই আংটিটি ঘটনাক্রমে পেল এক ধীবর। কী করে পেয়েছিল এরপরে নাট্য কাহিনীতে আমরা জানবো, এরপরে ধীবরের কাহিনীটি রয়েছে। তো তারপর যেটি তোমাদের পাঠ্য বইতে রয়েছে, তো তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। তো নগরকে রক্ষায় নিযুক্ত ছিলেন বা শহরকে রক্ষার জন্য নিযুক্ত ছিলেন রাজশালক, রাজার শ্যালক অর্থাৎ রাজার স্ত্রীর ভাই। তো তাকেই শালা বা শ্যালক বলা হয়। তিনিই ছিলেন নগর রক্ষায় নিযুক্ত এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষ, এই পুরুষ হচ্ছে ধীবর। এক্ষেত্রে সরাসরি উল্লেখ নেই, এখানে পুরুষ বলে বলা হয়েছে। পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। রক্ষী বলতে পাহারাদার, অর্থাৎ এই নগরের যারা পাহারা দিচ্ছিল তাদের বলা হয় রক্ষী। তারা এলো। এরপর কি বলছে, দুই রক্ষী তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? তো দুই রক্ষী একটু পরে আমরা জানব, একজনের নাম সূচক এবং জানুক। সেই দুই রক্ষী এক চোরকে অর্থাৎ সেই পুরুষকে, এখানে ধীবরকে আমরা যত একটু নাটক এগিয়ে যাব জানতে পারবো। তো ধীবরকে তারা চোর সন্দেহ করেছে, কারণ এখানে উল্লেখ করা হয়েছে যে ধীবরের কাছেই সে আংটিটি, রাজার আংটিটি পাওয়া গিয়েছিল। সেই জন্য দুই রক্ষীরা ভেবেছিল ধীবর আংটিটি চুরি করেছে। তো সেই জন্য তারা চোর ধরেছে। সেই চোরকে জেরা করছে যে এই মণিখচিত অর্থাৎ রত্ন রয়েছে সেই আংটিতে এবং রাজার নাম লেখা রয়েছে, সেই আংটিটা সে কোথায় পেয়েছে। পুরুষ অর্থাৎ এক্ষেত্রে ধীবর ভয় পাওয়ার অভিনয় করে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। তবে কি তোকে সৎব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? তো দুই রক্ষীর কথায় যে জিজ্ঞাসাবাদে ধীবর জানালো যে আপনারা তারা যেন তার কথাটা খুব শান্ত হয়ে শোনেন, যে তারা যেটা ভাবছে যে এই পুরুষ বা এই জেলে চুরি করেছে আংটিটি, তা কিন্তু নয়। সেই কথায় প্রথম রক্ষী বললেন যে তোর আংটিটা তুই চুরি করিসনি, ঠিকই আছে, তাহলে রাজা তোকে সৎব্রাহ্মণ মনে করে এটা কি তোকে দান করেছেন? তো পুরুষ এরপর সেই ধীবর বা জেলে বলল, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। তো জেলে বলল, বা সেই লোকটিকে যাকে চোর সন্দেহ করে যে পুরুষটিকে ধরা হয়েছে অর্থাৎ ধীবরকে সে বলল যে আপনারা অনুগ্রহ করে তার কথাগুলো শুনুন, যে সে জেলে অর্থাৎ সে মাছ ধরে সংসার চালায় বা সে একজন ধীবর, তার বাড়ি শক্রাবতারে বা সে থাকতো শক্রাবতার এইরকম একটি স্থানে।
তো এরপর দ্বিতীয় রক্ষী বলছে, বেটা বারবার আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করছি? তারা জানতে চাইছে যে মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটিটা তুই কোথায় পেলি, সে কোথায় থাকে, বা সে তার পেশা কী বা তার জীবিকা কী, এগুলো তারা জানতে চাইছে না। বেটা বাটপার, বাটপার শব্দের অর্থ ডাকাত বা যে চুরি করে, তার জাতির কথা তারা জিজ্ঞাসা করছে না ইত্যাদি। শ্যালক তখন বলল যে নগর রক্ষায় নিযুক্ত যে সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। শ্যালক দুই রক্ষীর উদ্দেশ্যে বলল যে এ কিছু বলতে চাইছে, যে অনুগ্রহ করে শুনুন। তো সে যা কিছু বলছে পূর্বাপর অর্থাৎ প্রথম থেকে শেষ বা পূর্ব পরে যা বলতে চায় ওকে বলতে দাও, মাঝে বাধা দিও না। তখন দুই রক্ষী বললেন, তা আপনি যা আদেশ করেন, বল কি বলছিলি। তো দুই রক্ষী কথায় এরপর পুরুষ বলল, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। ধীবর বা সেই জেলেটি জানালো যে সে জাল এবং বড়শি দিয়ে ইত্যাদিভাবে সে মাছ ধরে তার সংসার চালায়, বা মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে যে অর্থ বা টাকা পায় সেটাই দিয়ে সে সংসার চালাতো। শ্যালক তখন হেসে বলল, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। যেহেতু এরা ধীবরকে আংটিটি সমেত ধরেছে, তাই সবাই মেনে নিয়েছিল ওই পুরুষ বা ওই জেলে বা ওই ধীবরটি আংটিটি চুরি করেছে। কিন্তু সে যখন বলল যে সে জাল, বড়শি ইত্যাদি দ্বারা মাছ ধরে সংসার চালায়, তখন তাকে শ্যালক তাকে ব্যঙ্গ বা ঠাট্টা পরিহাস করে বলল, বাহ, তুই তো বেশ ভালোই পবিত্র তোর জীবিকা বলতে হয় দেখছি। এরপর পুরুষ বলল, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। তো পেশা বা জীবিকা সম্পর্কে শ্যালক যখন ধীবরকে বা এখানে পুরুষকে ব্যঙ্গ করলেন, তখনই তিনি শ্যালককে বললেন যে যে বৃত্তি মানে পেশা বা যার যেটা জীবিকা, সেই জীবিকা নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি বা সেই জীবিকা বা সেই পেশা যতই নিন্দনীয়, অন্যের কাছে ঘৃণ্য হলেও তা কোনোভাবেই পরিত্যাগ বা ত্যাগ করা উচিত নয় বা ছেড়ে যাওয়া উচিত নয়। তিনি উদাহরণস্বরূপ শ্যালককে পুরুষ বললেন, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। এখানে যেটা বলতে চাইছে তোমরা ভালো করে বুঝে নাও। বেদজ্ঞ অর্থাৎ বেদ জ্ঞান আছে যার, বা খুব ভালো জানেন বেদ, সেই ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও, ব্রাহ্মণরা সাধারণত মনে প্রাণে দয়াপরায়ণ হয় বা তাদের শরীরে দয়ামায়া হয়েছে কিন্তু বা থাকে, কিন্তু তিনি যখন যজ্ঞীয় পশু বধ করেন বা যজ্ঞের পশুকে হত্যা করেন বা বধ করেন, সেই সময় পশুবধের সময় তিনি নির্দয় হন। তাহলে তার মনে প্রাণে দয়া থাকলেও তিনি পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন, অর্থাৎ দয়ামায়াহীন তিনি হন। তাহলে তিনি তো চাইলে তিনি এই ব্রাহ্মণ্য ধর্ম বা পেশাটা ছেড়ে চলে যেতে পারেন, কিন্তু তা তিনি ছেড়ে যান না। ঠিক সেই রকম যে বৃত্তি নিয়ে যে মানুষ যে পেশায় অবলম্বন হোক, সেই পেশাকে কখনোই ছেড়ে যাওয়া উচিত নয়, সেটা অন্যের কাছে নিন্দনীয় বা ঘৃণ্য হলেও। এরপর শ্যালক বলছে, তারপর অতএব তারপর কি বলবেন পুরুষ, সেটা জানতে চাইছেন শ্যালক। পুরুষ এরপর মূল যে এই অংশটির মধ্যে তিনি বলছেন কি করে সে আংটিটি পেয়েছে। একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। তো এক্ষেত্রে আংটি পাওয়ার প্রকৃত সত্যতা বা আংটি কিভাবে পুরুষটি পেয়েছে, সে জানিয়েছে যে সে রুই মাছ একটি পেয়েছিল বা ধরেছিল, সেই মাছটাকে সে বাজারে বিক্রির জন্য টুকরো টুকরো বা খণ্ড খণ্ড করে কেটেছিল। তখনই রুই মাছের পেটের মধ্য থেকে সেই রাজা শকুন্তলারই দেওয়া আংটিটা, মণিমুক্তায় ঝলমলে সেই আংটিটা দেখতে পেলাম। আমরা পূর্ব কাহিনীতে জেনেছি যে শকুন্তলা শচীদিতে স্নানের সময় অঞ্জলি দেওয়ার সময় তার হাত থেকে খসে পড়েছিল আংটিটি। সেই আংটিটি একটি রুই মাছ খায় এবং বা তার পেটে চলে যায়, এবং সেই রুই মাছটাকে ধরে ধীবর, এবং সেটা সে বিক্রির জন্য যখন বাজারে কাটছিল, তখনই তার পেট থেকে আংটিটা পাওয়া যায়। এটা তো রাজশ্যালক পুরুষরা এখানে, বন্ধুরা, এখানে দুই রক্ষীটা জানে না। আমরা পাঠক বা আমরা যারা পড়ছি সবাই বুঝে ফেলেছি। তাই এখানে সেই বিষয়টা বলছে, সেই আংটিটা বিক্রি করার জন্য যখন সে লোককে দেখাচ্ছিল, তখনই দুই রক্ষী তাকে ধরে এবং নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালকের কাছে নিয়ে আসে। তো এটাই প্রকৃত
আংটি তার কাছে কী করে এলো সেটাই সে জানিয়েছে। এরপর তাকে মারতে পারেন দুই রক্ষী বা শ্যালক, বা তাকে ছেড়েও দিতে পারেন। যাই হোক, এরপর শ্যালক বলছে, জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতে যায়। তো এরা ভেবেছে ধীবর আংটিটি চুরি করেছে। ধীবর যা কাহিনী জানিয়েছে বা সে আংটিটি কিভাবে পেয়েছে, সে বলল রুই মাছের পেট থেকে। তাহলে দুজনের মত বা দুজন এখানে ধীবর বা রাজশ্যালক দুই রক্ষীদের মত আলাদা হয়ে যাচ্ছে। তাই আংটিটি যার, আংটিটিকার রাজা দুষ্মন্তের, এরা জানতো যেহেতু রাজার নাম লেখা রয়েছে সে আংটিতে, তাই আংটিটি যার তার কাছ থেকে গিয়ে জানতে হবে। সেই জন্য এখানে শ্যালক রাজবাড়িতে যাচ্ছে। তো এরপর দুই রক্ষী, তবে তাই হোক, চল রে গাঁট কাটা। তো এখানে গাঁট কাটা দ্বারা বোঝানো হয়েছে ধীবরকে বা জেলেকে বা পুরুষকে। গাঁট অর্থাৎ কাপড়ের গাঁট যে কেটে চোর, তো তাকে এই জন্য বলা আছে গাঁট কাটা। সবাই এগিয়ে চললেন। শ্যালক বললেন, সূচক সদর দরজার সামনে এই চোরকে নিয়ে অপেক্ষা করে। ইতিমধ্যেই এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজকে নিবেদন করে তাঁর আদেশ নিয়ে ফিরছি। তো সদর বলতে প্রধান যে দরজা বা গেট বলা হয়, যে তোরণ কোনো রাজবাড়িতে রয়েছে, তো সেইটাকে তোরণ বা সদর যে প্রধান দরজা, সেটার সামনে চোরকে এবং দুই রক্ষীকে ওয়েট বা অপেক্ষা করতে বললেন। এবং তারপর আংটি পাওয়ার ব্যাপারে প্রকৃত সত্যতা জানার জন্য রাজশ্যালক রাজবাড়িতে চলে যাচ্ছে। তো তারপরে মহারাজের যা আদেশ দেবেন সেটাকে এখানে জানানো হবে। এরপর আমরা পরের অংশে আসব। তো দুই রক্ষী, আপনি প্রবেশ করুন, মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন। সংবাদটা হলো মহারাজের আংটি চুরি চোর ধরা পড়েছে এবং আংটিটিও পাওয়া গেছে। এই বিষয়টা দুই রক্ষী বলেছেন যে মহারাজ এই খবরটি যখন জানবেন তো তিনি খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন। প্রথম রক্ষী, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। বিলম্ব শব্দের অর্থ দেরি। তো এক্ষেত্রে অনেক সময় রাজশ্যালক চলে গেছে তবু ফিরে আসেননি, সেই অর্থে বলা হয়েছে। দ্বিতীয় রক্ষী বলছেন, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। তো যেহেতু রাজা তার যখন সময় হবে বা তিনি যখন কোনো কিছু বিষয়ে কোনো তার কাজ থাকবে না, সেই বিষয়টা জেনে সেই অবসর বুঝে তবেই রাজার কাছে যাওয়া যায়। এরপর জানুক একে মারার আগে ফুলের মালা পরানো হবে, তা গাঁথতে আমার হাত দুটো নিষ্পিস করছে, জেলেকে দেখিয়ে দিল। এক্ষেত্রে তোমরা জেনে রাখো প্রথম রক্ষী হচ্ছে সূচক এবং দ্বিতীয় রক্ষী জানুক। যাই হোক, তো এক্ষেত্রে প্রথম রক্ষী সূচক বলছে যে এই জেলেকে তো আমরা ধরেছি এবং এই আংটিটি চুরি করেছে, মিথ্যে কথা বলছে, সেই কারণে রাজা আদেশ দেবেন তো একে মারা হবে। তো তার আগে যে একে ফুলের মালা যে পরানো হবে, সেই মালাটা গাঁথার জন্য প্রথম রক্ষী সূচকের হাত নিষ্পিস করছে বা অস্থির হয়ে পড়ছে। তো পুরুষ বলছে, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। তো পুরুষ বা জেলে বা ধীবর সঠিক কথাটা বলেছিল, আমরা একটু পরে নাট্যকাহিনী শেষেই জানবো। সেক্ষেত্রে ধীবর কোনো বা এখানে পুরুষ কোনো দোষ করেনি, সেই জন্য বলছিলেন যে বিনা দোষে তিনি নির্দোষী ছিলেন, তাই তাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজবাড়ি থেকে বেরিয়ে যখন সদর দরজার দিকে আসছেন রাজশ্যালক, তখনই দ্বিতীয় রক্ষী তাকে দেখতে পেয়েছেন। সেই জন্য বললেন যে আমাদের প্রভু অর্থাৎ রাজশ্যালক মহারাজের হুকুমনামা শব্দের অর্থ আদেশপত্র, অর্থাৎ এই ধীবরের বিষয়ে কি তিনি বলেছেন সেই বিষয়টা নিয়ে চলে আসছেন এবং হয়তো শাস্তিস্বরূপ ধীবরকে শকুনি দিয়ে হয়তো খাওয়ানো হবে, নতুবা তাকে কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজশ্যালক এরপর চলে এলেন। তো তারপর বলা হচ্ছে, সূচক এই জেলেকে ছেড়ে দাও, আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। তো এরা ভেবেছিল যে ধীবরের শাস্তি হবে এবং তাকে শকুনি দিয়ে বা কুকুর দিয়ে খাওয়ানো হবে, কিন্তু রাজশ্যালক এসে বললেন যে জেলেকে ছেড়ে দিতে। আসলে জেলে যে একটু আগে বলেছিল যে তিনি নির্দোষ বা তার কোনো দোষ নেই, সেটাই প্রমাণিত হয়েছে। আংটি পাওয়ার ব্যাপারে তিনি যে অর্থাৎ এখানে জেলে বলেছিল যে রুই মাছের পেট থেকে পেয়েছে, সেটাই সত্য প্রমাণিত হয়ে গেছে এবং সেই জন্য শ্যালক ধীবরকে ছেড়ে দিতে বলেছেন। এরপর সূচক বলছে তা প্রভু যা আদেশ করেন। এখানে প্রভু বলতে রাজশ্যালককে বোঝানো হচ্ছে, রাজশ্যালক যেটাই আদেশ দেবেন সেটাকে মেনে নিতে হবে দুই রক্ষীদের। দ্বিতীয় রক্ষী বলছে এই জেলের জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, অতএব তার মৃত্যু হওয়ারই কথা ছিল বা শাস্তি জোরালো হওয়ার কথা ছিল, তা হলো না, বরঞ্চ তাকে
মুকুব বা মুক্তি দেওয়া হলো। এরপরে বলা হচ্ছে শ্যালককে প্রণাম করে পুরুষ বলেন, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? তাকে যে চুরির অভিযোগে বা আংটি চুরির চোর মনে করে আটকে রাখা হলো আজ, সেই জন্য সে হয়তো মাছ বিক্রি করতে পারেনি বা মাছ আর ধরতে পারেনি, সেই জন্য তার আজ সংসার চলবে কিভাবে, অর্থাৎ সংসার চালানোর জন্য যে অর্থ সেটা ধীবর কোথায় পাবে বা পুরুষ কোথায় পাবে, শ্যালককে প্রণাম করে বলেছিল। শ্যালক তখন জানিয়েছিল, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। জেলেকে টাকা দিলেন। তো এক্ষেত্রে মহারাজ ওই আংটিটি পেয়ে এতই খুশি হলেন এবং আংটি যে পরিমাণ অর্থ ছিল ঠিক একই সমান পরিমাণ অর্থ খুশি হয়ে ওই ধীবরকে দিয়েছিলেন। সেই টাকাটি ধীবরকে দেয়া হলো। পুরুষ প্রণাম করে গ্রহণ করে ওই টাকাটা নিলেন। প্রভু অনুগৃহীত হলাম, তিনি খুব উপকার পেলেন। এরপর এ কি যাতা অনুগ্রহ সূচক বলছে, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেয়া হলো। এক্ষেত্রে শুল বলতে বর্ষা জাতীয় কোনো অস্ত্র, যা কিছু দিয়ে তাকে হয়তো ধীবরকে মারা যেত বা জেলেকে মারা হতো, তা না করে তাকে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, যেন রাজসম্মান তাকে দেয়া হলো। তো এরপর বলা হচ্ছে জানুক বলছে, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। পারিতোষিক শব্দের অর্থ পুরস্কার। এরা জানুক এবং সূচক দেখেছে যে আংটি সমান পরিমাণ অর্থ দেয়া হয়েছে, সেই হিসেবে এরা মনে করেছে যে আংটিটা রাজার খুব কাছে প্রিয় ছিল, সেই জন্য রাজা খুশি হয়েছেন এবং আংটির সমান পরিমাণ বা সমপরিমাণ অর্থ দিয়েছেন। শ্যালক বলছে, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। সে আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। তো জানকীর কথায় শ্যালক বললেন যে সেই আংটিটিতে রত্ন খচিত বা রত্ন বসানো ছিল বলে সেই আংটিটা রাজার কাছে মূল্যবান বা দামি ছিল এমন মনে হয় না। সেখানে খুব কাছ থেকে শ্যালক লক্ষ্য করেছেন যে আংটিটা যখনই রাজা দেখলেন, সেই আংটি দেখে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। আসলে ঋষি দুর্বাসার অভিশাপ ছিল যে কোনো নিদর্শন বা চিহ্ন দেখাতে পারলেই তবেই অভিশাপের প্রভাব দূর হয়ে যাবে। প্রিয়ংবদা যেটি খুব ঋষিকে অনুনয় বিনয় করে ঋষির কাছ থেকে অভিশাপের প্রভাব কমিয়ে নিয়েছিলেন। তো সেই জন্য যখনই আংটিটি রাজার হাতে গেল বা রাজাকে দেখানো হলো, রাজার তখনই শকুন্তলার কথা মনে পড়ল, ওর ঋষি দুর্বাসার অভিশাপটি কেটে গিয়েছিল। তখনই রাজা দুষ্মন্ত শকুন্তলার কথা ভাবছিলেন। সেই অর্থে এখানে প্রিয়জন বলা হয়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল বা আত্মহারা বা অবাক হয়ে চেয়ে রইলেন সে আংটিটির দিকে এবং শকুন্তলার কথা তার মনে পড়েছিল। এরপর সূচক, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। তো যেহেতু আংটিটি রাজা ফিরে পেয়েছেন, তার সেবা হয়েছে সূচকের মতানুযায়ী। জানুক বলছে, তার চেয়ে বল এই জেলের সেবা করলেন, জেলে কি হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন? আসলে এখানে সূচক এবং জানুক ভেবেছিলেন যে আংটি চুরির চোর ধরা পড়েছে বা ধীবরকে বা এখানে জেলে বা পুরুষকে ধরা হয়েছে। এই জন্য এখানে বলা আছে মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন এবং তারা ভেবেছিলেন যে আংটি চুরির চোর যেহেতু ধরা পড়েছে, মহারাজ খুশি হয়ে দুই রক্ষীকে পুরস্কার দেবেন বা পুরস্কৃত করবেন। তারা হয়তো অনেকখানি পুরস্কার পাবেন এটাই ভেবেছিলেন, কিন্তু তা না হয়ে পুরস্কার পেল ধীবর এবং ধীবর নির্দোষ প্রমাণিত হয়েছে। সেই জন্য এখানে যেহেতু জেলের সেবা করলেন বলতে জেলে অনেক আংটি সমান পরিমাণ অর্থ পেয়ে গেছেন, সেই অর্থে জেলেকে ঈর্ষা করলেন। তাই ঈর্ষা ভরা দৃষ্টিতে বা ঈর্ষান্বিত হয়ে জানুক এ কথাটা বললেন। পুরুষ তখন বললেন, মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। একটু আগে যে প্রথম রক্ষী জানিয়েছিল যে ধীবরকে মারার আগে বা জেলেকে মারার আগে ফুলের মালা গাঁথতে তার মালা নিষ্পিস করছে, সেই বিষয়টা এখানে একটু পরে পুরুষ বলছে যে এই পারিতোষিকের অর্ধেক, অতএব যে আংটি সমান পরিমাণ অর্থ ধীবরকে দেওয়া হয়েছিল বা রাজা পুরস্কার করে দিয়েছিলেন, সেই পুরস্কারের আবার অর্ধেক এখানে পুরুষ দুই রক্ষীকে, আপনাদের বলতে দুই রক্ষী এখানে জানুক সূচকদের ফুলের দাম হিসেবে তাদের দিয়ে দিচ্ছে। জানুক তখন বলছে, এটা তুমি ঠিকই বলেছো। জানুক বা সূচকরা যখন টাকাটা বা অর্থ জেলের কাছ থেকে বা পুরুষের কাছ থেকে পেলেন, তখন তারাও খুশি হলো। এরপর শ্যালক বললেন, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। তো এক্ষেত্রে বলে দেয় যে ধীবর ছিল একজন নির্লোভ মনের অধিকারী, তার মনে কোনো লোভ ছিল না। সেই জন্য রাজার যে আংটিটি রাজা
ফিরে পেয়েছে এবং তার জন্য সমান পরিমাণ অর্থ ধীবরকে খুশি হয়ে দিয়েছে। তিনি কিন্তু পুরো ধীবর টাকাটি বা অর্থ নেয়নি, সে তার অর্ধেক আবার ওই এখানে দুই রক্ষীদের জানুক সূচকদের দিয়ে দিয়েছে। আবার ধীবর ছিল যে সে সত্যবাদী বা সত্য কথা বলেছে, যে আংটি সে চুরি করেনি এবং সে রুই মাছের পেট থেকে পেয়েছে বা সে চোর নয়। এই জন্য সামান্য একজন জেলে বা ধীবর তো সে শ্যালকের বন্ধু হয়ে গেল। তাই বলা হচ্ছে, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এরপর রাজশ্যালক এবং ধীবর দুজনে তাদের রাজশ্যালকের বন্ধুত্ব পেয়ে গেল এখানে জেলে। অতএব এখানে সামান্য ধীবর হয়েও তার নানান চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে রাজশ্যালক ধীবরকে বন্ধু করে নিয়েছে। আমি আগেই উল্লেখ করেছি, মূল যে নাটকটি রয়েছে কালিদাস লিখেছিলেন, সেটি কিন্তু সংস্কৃত ভাষায় লেখা, সেটিকে বাংলায় লিখেছেন বা তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। এই ছিল তোমাদের পাঠ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশের সম্পূর্ণ লাইন ধরে আলোচনা। তো আরও এইরকম তোমাদের বাংলা বিষয়ে সম্পূর্ণ নানান গল্প কবিতার আলোচনাগুলো, বিষয়ধর্মী আলোচনা, প্রশ্ন উত্তর নোটস, সাজেশান আলোচনা করা হয়েছে। সেগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 বেঙ্গলি এই প্লেলিস্টে ক্লিক করে পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।